নৈতিক মূল্যবোধের ভিত্তিতে আইনজীবীদের একত্রীকরণ এবং আইনের শাসন, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই এটা হচ্ছে কি লয়ার্স কাউন্সিলের লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্যটা আমাদের মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ফাতিহার মধ্যে, এই বৈষম্য দূরীকরণে এই আন্দোলনে সবচেয়ে আমরা পর্যবেক্ষণ করেছি সেটা হচ্ছে গিয়ে আইনজীবীরা বিশাল একটা ভূমিকা পালন করেছেন এবং গুলির মুখেও আইনজীবীরা দাঁড়িয়ে করেছিলেন যে এই সমাজে বৈষম্যহীন থাকবে না। তো আমরা প্রত্যাশা করি আমাদের মৌলভীবাজার বার থেকেও আমরা একটি বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমরা সকল আইনজীবীবৃন্দ একত্রীকরণ ভাবে আমরা সবাইকে আমরা নিয়েই এই সমাজে একটা বৈষম্যহীন সমাজ গঠনের জন্য আমরা আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাব। সবাইকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ লয়ার্স কাউন্সিল, ধন্যবাদ। ভাই বন্ধুগণ বলার কোনো সুযোগ নাই, অনেকেই এই পর্যায়ে আর নাই, আমার সহকর্মীগণ বলাই ভালো। আসসালামু আলাইকুম। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রিয় সহকর্মী, এদেরকে বলা যায় তাদের সঙ্গে এখনো কাজে কর্মে আছি। প্রিয় সহকর্মী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এটা দেশ এবং জাতির এই কঠিন এবং ক্রান্তিকালে, শব্দ উচ্চারণ করলাম ইচ্ছাকৃতভাবে, কঠিন এবং ক্রান্তিকালে 5ই আগস্টের মহাবিপ্লবের পর দেশ এবং জাতি যখন বিশ্বাস নিতে পারছে, সেই মুক্ত বাতাসে এই সময়ে একটি এই যেহেতু মত বিনিময় সমাবেশের আয়োজন, এই কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ কাজ, এই শুভ কাজটি সম্পাদন করার জন্য আমি মৌলভীবাজার জেলা কাউন্সিলকে, আমাদের প্রিয় সহকর্মী সালেক চৌধুরী সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্রসঙ্গ আসছে যে মত বিনিময় এবং সংস্থাগুলোর নাম, আমরা যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পেশা আইনজীবী, আমরা এই আইনজীবীদের মধ্যে আদর্শিক কারণে, কথাটা আমি একটু জুড়িতে বললাম, আইডিওলজিক্যাল ইস্যুস, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, গণতান্ত্রিক আইনজীবী সমিতি, এরকম বিভিন্ন সংগঠন থাকতেই পারে যারা বিভিন্ন আদর্শের বিশ্বাস করে। এর মধ্যে আমাদের একটা মিনিমাম ইস্যুস, ন্যূনতম ইস্যুর ভিত্তিতে আমরা একে অন্যের সঙ্গে সহমর্মিতা প্রদর্শন করি, সমমনা বলি। এটা বর্তমান পরিস্থিতিতে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা, বিশ্ববিশ্রুত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি আজকে এই সংবাদটাই দেখে আসলাম। একজন বাংলাদেশি হিসাবে, একজন মুক্তি সংগ্রামী হিসাবে আমার খুবই তৃপ্তি লাগলো, মুখটা গর্ব বলে উঠলো। সমগ্র বিশ্বসভা আমাদের এই চিফ এডিটর মহোদয় প্রফেসর ইউনূস সাহেবকে নিয়ে যে একটা আনন্দ উৎসবে পেতে উঠেছে, এবং এরকম করে সকলের সঙ্গে সাইড টেবিল নয়, সববারে দ্বিপাক্ষিক মত বিনিময় আলোচনা হয়েছে এই দক্ষিণী বাংলাদেশের একটা দুঃখ দুর্দশা দূর করার জন্য। আমাদের এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এবং তাকে প্রশ্ন করছে যে আপনি কি আছেন ইন ফিউচার, তো একটা কথা আছে বঙ্গবন্ধু গেলে আর কেউ বাড়ি আসেন না, আল্লাহর পরিচয় দিতে হয়, তো উনি বলছেন যে না, আমি আর নাই। কাজে একজন নাগরিক হিসেবে বাংলাদেশে ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ জানাই। আর আমাদের যে কথা বলার সুযোগ, আজকে আপনারা আমাদের যে বাইরে আজকে চিঠিপত্র দাওয়াত দিয়ে আমাদেরকে আমন্ত্রণ করেছেন, আমন্ত্রণ করার জন্য, কথা বলতে সুযোগ দেওয়ার জন্য, কথা শোনার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এমন সুযোগ তো এর পূর্বে ছিল না। এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে একটা চিঠি আসছে ঢাকা থেকে, এই আমাদের প্রেসিডেন্ট, বিশেষ করে অত্যন্ত কর্মতৎপর প্রেসিডেন্ট মামুনুর রশিদ, যে আমার একটা সভা করতেই হয়। ওই বাইরের তিনতলায় কোথাও ঘর মিলে না, ঘর দেয় 5ই আগস্টের পূর্বের কথা বলতেছি, কিন্তু তারা কাজ করেছে। আর রাজনৈতিক দলসমূহের কথা বলবো না, যে দুটা রাজনৈতিক দলের সভা নয়, রাজনৈতিক দলসমূহের বিশেষ করে আওয়ামী লীগ এবং তার মিত্র কথিত 15 আসনের ভিতরে 7.5 দল সেখানে নাই। এরা ছাড়া বাংলাদেশের সকলেই, আমাদের প্রাক্তন তৎকালীন বেহুদা পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন বেহেশতে আছি, আর আমার বাসায় দুজগৎ খারাপ অবস্থায় ছিলাম। এই সময়ে সেই তো পর্যায়ে সেই লোকটা নির্লজ্জের মতো বললো বেশ সম্বন্ধে বুঝলো তার কোনো ধারণা নাই, কারণ তারা তো নামাজ কালাম করার কথা নয়, এগুলা এগুলো না। আর আমাদের ভারত এবং বাংলাদেশের সম্পর্ক, এইগুলো আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্বামী স্ত্রীর মতো। ঠিক নাউজুবিল্লাহ, ঠিক এর চেয়ে বিষয়ে বললাম না কিছু। এই কঠিন সময় পেরিয়ে আমাদের ছাত্র এবং কিশোর সমাজ, এটা একটা কথা যোগ করা ভালো, ছাত্র এবং কিশোর সমাজের আন্দোলনের সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তার কতিপয় মিত্র ছাড়া সকলেরই সমর্থন ছিল। আইনজীবী সমাজ তো ছিলই, আমাদের আইনজীবী সমাজ খুব মূল্যবান ভূমিকা পালন করছে।
তো আমরা এই পর্যায়ে এসে একটা মুক্ত পরিবেশে আসছি। সময় কতটুকু একটা প্রশ্ন আছে, কতদিন থাকবেন এরা? গত কয়েকদিন আগে বার্তা সংস্থা রয়টারকে একটি ইন্টারভিউ দিয়েছেন আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। আপনারা সবাই লক্ষ্য করেছেন, আমি শুধু আবার উল্লেখ করে স্মরণ করিয়ে দিলাম। সকল মিডিয়া, বিশেষ করে আমাদের মিডিয়া বন্ধুগণ জানতেই চান, মানুষ তাদেরকে বলে নির্বাচন কবে হবে। ওয়াকারুজ্জামান সাহেব রয়টার্সকে একটা ইন্টারভিউ দিয়ে বলছেন যে 1.5 বছর কানেক সম্ভবত 18 মাস আমাদের দলের জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন যৌক্তিক সময়, যৌক্তিক, ভেরি ইম্পর্টেন্ট কথা। বর্তমানে যিনি সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন এই জেলার কৃষি সন্তান জামাতের আমি ডক্টর শফিকুর রহমান সাহেব, এখন দেখলাম আজকে তার নিউজ আমি দেখে আসছি, তিনিও বলছেন এরকম সময়ে। কাজে আমাদের যে কেন্দ্রীয় একজন মহাসচিবের, কেন্দ্রের একজন আমাদের আমিরের এবং সেনাবাহিনীর চিফের যে কথার প্রেক্ষিতে আমরা বুঝতে পারতেছি যে বছর 2-এর মধ্যেই আমাদের পার্লামেন্টের নির্বাচন নজদিক। আমরা আশা করব সেখানে আমরা ভোটাধিকার প্রয়োগ করব। আমরা আমার জানা মতে 1 লাখ ভাই ছিলেন কিনা আমি বলতে পারবো না। 14 সালে সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন, মধ্যে আমরা দুজনই। 14 সালের সাধারণ নির্বাচনে 2টা ভোট দিই আমি। একটা হইল MNA, অনেকে জানেন না, ইয়াং জেনারেশন, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান, এখানে ছিলেন আমাদের ইলিয়াস সাহেব। আর একটা হইল MPA, মেম্বার অফ দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি অফ পাকিস্তান, আমাদের MP ছিলেন আব্দুর রহমান সাহেব মরহুম। আর আরেকজন MNA ছিলেন আমাদের ব্যারিস্টার ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী, ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী, কুলাউড়া বড়লেখা এ পার্ট অফ কমলগঞ্জ নিয়ে। এইগুলো আমাদের দুজনে MNA MP ছিলেন। আনুষ্ঠানিকভাবে শান্তিপূর্ণভাবে পাকিস্তানের স্বৈরশাসক জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান, আগা মোহাম্মদ ইয়াহিয়া খান আপনার দিলেন না ক্ষমতা। আমরা যুদ্ধ করি, আমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা স্বাধীনতা আনলাম। সেই সময় এখানে সংবিধানের প্রথমটা আসছে, খুব প্রাসঙ্গিক। দুজন বক্তা, বিশেষ করে অ্যাডভোকেট মিজান খুব মূল্যবান কথা বলছেন। সেই সংবিধানটা কারা রচনা করলেন? আমরা MNA-তে ভোট দিয়েছিলাম পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার বানাবেন, MP-কে দিয়েছিলাম প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির তো সংবিধানও নাই, এটা প্রভিন্সিয়াল আইন কানুনের বিষয়। পরবর্তী পর্যায়ে এরা একটা ঘোষণা বলে সকলে MP এবং MNS বিকাম MCA, মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা না হইল বাংলায় গণপরিষদ। এই গণপরিষদ করলেন আপনার এই সংবিধান। এই সংবিধানটা একবার পেলাম 20 টাকা জরিমানা আর হালকা করা। কারণ ইংরেজরা আমাদের এখানে আসছিল আমাদেরকে শাসন করার জন্য, আমাদের দর্ব রক্ষার জন্য নয়। এই সমস্ত কারণে আমি আজকে সিনহা সাহেবকে একটা বক্তৃতা দিয়ে কিছু লিখিত বক্তব্য দিয়েছিলাম যে আপনি এই ধারাগুলা অ্যামেন্ডমেন্ট প্রধান বিচারপতি হিসেবে ওনার আইনের প্রতি খুব একটা শ্রদ্ধাবোধ ভালোবাসা ছিল। আর বারে পর্যন্ত জেলার সন্তান হিসেবে একটা সম্পর্ক ছিল। উনি পরিষ্কার বাংলা ভাষায় বলছেন, আমার মনে আছে, মিস্টার মুজিব ইংলিশে বলছিল, আই ওয়ান্ট টু চেঞ্জ দি হোল সিয়ারভিসিং। কষ্ট হয়ে যায়, আমাদের সময় নেওয়া উচিত না, আমাদের সময় আসছে। আমরা আশা করব আমাদের আগামী দিনে আমাদের যে কয়টা আছে ইলেকশন, আমি বিশেষ করে আমাদের যারা নেতৃবৃন্দ যারা আছেন, এই কাউন্সিলের যারা শুভাকাঙ্ক্ষী, বার কাউন্সিলের ইলেকশন সামনে আছে। তো বার কাউন্সিলের ইলেকশনের সময় তখন আমরা বারে জেলা ইলেকশন হয়, প্রত্যেক আইনজীবীর উদ্দেশ্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। এখানে বাংলাদেশ লয়ার কাউন্সিল যে উদ্যোগটা নিয়েছেন, সেই উদ্যোগের সাথে তো আমরা সকলেই একমত, অবশ্যই একমত। তাছাড়া আমি যে সংগঠনের সাথে আছি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সেই ফোরামের আমি দীর্ঘ 17 বছর সাধারণ সম্পাদক ছিলাম এবং গত 3 বছর যাবতে আমি সভাপতির দায়িত্ব পালন করেছি। আমাদের সংগঠনও এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা বিগত কয়েক বছর যাবত, আপনারা দেখেছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একেবারে কেন্দ্রীয় কমিটির থেকে এই প্রথম এদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন সকল অস্ত্র ব্যর্থ হয়েছিল, যখন সকল অস্ত্র কোনো কাজে লাগছিল না, তখনই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটি একটা জোরালো ভূমিকা রেখেছিল। আপনারা পত্র পত্রিকায়, বিভিন্ন মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় দেখেছেন। আমাদের একমাত্র পরিচয় আমরা আইনজীবী। আমরা তখন দল মতের ঊর্ধ্বে উঠে আমরা আইনজীবী সমাজের যে পেশাগত মর্যাদা এবং পেশাগত ঐতিহ্য এবং পেশাগত যে শিষ্টাচার এবং সমাজে যে বলা হয় আইনজীবীরা
একটি সমাজের চালিকা শক্তি এবং একটি সচেতন জনগোষ্ঠীর প্রধানতম অংশ, সেই হিসাবে আমরা নিজেদেরকে আমরা পরিচালিত করি। সুতরাং আমি আশা করব বাংলাদেশ লয়ার্স কাউন্সিল আইনজীবীদের মধ্যে সেই মূল্যবোধ জাগ্রত করবেন এবং একটি সত্য এবং ন্যায় এবং ইনসাফের যে শাসন ব্যবস্থা, আমরা সবাই সেই শাসনের সহযোগী, সেই একটি সত্য এবং ন্যায়ের ইনসাফের যে আঙিনা সত্যিকার অর্থে যাতে আমাদের এই বিচারাঙ্গনগুলো সেই সত্য এবং ন্যায়ের পথে পরিচালিত হতে পারে। 22 অনুযায়ী কোনো বিচারিক ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে দেওয়া যাবে না, এটা স্পষ্ট বলা আছে আমাদের আর্টিকেল 22-তে। সুতরাং এইদিকে সংবিধান রাখছি একদিকে, আবার আমাদের কাজ রাখছি টোটালি বিপরীতমুখী। এখন একটি বিতর্ক আসছে আমাদের সমাজের মধ্যে যে সংবিধান কি সংশোধন হবে না সংবিধান পুনর্লিখন হবে, এই একটি বিতর্ক কিন্তু চলছে। আওয়ামী লীগ গেছে, বিএনপি আসলে একই হবে, কমিউনিস্ট পার্টি আসলে। আমি আমার একজন আইনজীবী হিসাবে আমার 42 বছর চলছে, অনেক কিছু আমরা দেখেছি, আপনারাও দেখছেন। যেমন 40 বছর আগে দেখা গেছে আমাদের একজন চিফ জাস্টিস উঠছেন, বেঞ্চে বিচার পরিচালনা করছেন। আমি জনাব কামাল উদ্দিন হোসেনের কথা বলছি। উনি বেঞ্চে থাকা অবস্থায় জানলেন যে প্রেসিডেন্ট অর্ডার করেছেন চিফ জাস্টিস। এই লয়ার কাউন্সিলের 7 নম্বর ধারায় আছে আইনের শাসন, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা। আমরা পাকিস্তান আমল দেখেছি, বাংলাদেশের অধিকাংশ সময় দেখেছি। বর্তমানে আমরা নতুন করে 5 তারিখ থেকে নতুন স্বাধীনতা আবার পেয়েছি। মূলত এই মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, এটার লক্ষ্যেই এতদিন সংগ্রাম এবং এত রক্ত ঝরেছে। আমি আপনাদের সাথে এই বিষয়ে একমত যে আমরা ভবিষ্যতে যাতে করে এই পটভূমিকে সামনে এনে আমরা যাতে অগ্রসর হতে পারি এবং আমরা যাতে এক হয়ে মানুষের কল্যাণ, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি, এই লক্ষ্য সামনে রেখে আমি আমার